কলকাতার ব্যস্ত শহরের বুকে মেঘলা এক সকালে অনন্যা রায় তার ২৫ তলার বিলাসবহুল পেন্টহাউসের বারান্দায় স্থবির হয়ে দাঁড়িয়েছিল। সামনের দিগন্তজোড়া গগনচুম্বী অট্টালিকা আর সর্পিল গতিতে চলা রাজপথগুলো আজ তার চোখে এক অচেনা ধাঁধার মতো মনে হচ্ছিল। বাইরের পৃথিবীটা যান্ত্রিকতার মোড়কে যত দ্রুত গতিতে ধাবমান ছিল, অনন্যার অন্তরের গহীন কোণে জমাটবদ্ধ নিস্তব্ধতা ছিল ঠিক ততটাই প্রগাঢ় ও বিষণ্ণ। তার ড্রয়িং রুমের টেবিলে একটি আইনি ফাইল মেলে ধরা ছিল, যার অন্তিম পৃষ্ঠার কয়েকটি পংক্তি বিষাক্ত তীরের মতো তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। সেটি ছিল তার প্রয়াত পিতার শেষ ইচ্ছাপত্র বা উইল, যেখানে কঠোর ভাষায় লিখিত ছিল যে যদি একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে অনন্যা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, তবে তার পূর্বপুরুষের অর্জিত কয়েক হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি একটি জনহিতকর ট্রাস্টের অধীনে চলে যাবে। অনন্যার কাছে এই শর্তটি কেবল কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না, বরং এটি ছিল এক অগ্নি পরীক্ষা যা তার সাজানো জীবনের সম্পূর্ণ দিশা পাল্টে দিতে সক্ষম। সে তার বাবার স্মৃতি রোমন্থন করল, সেই মানুষটি যিনি তাকে প্রতিকূলতার সাথে লড়াই করে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিলেন এবং শিখিয়েছিলেন কখনো অন্যের ওপর ভরসা না করে স্বাবলম্বী হতে। অত্যন্ত বিস্ময়ের সাথে অনন্যা ভাবল, সেই একই মানুষ আজ তাকে এমন এক সম্পর্কের বেড়াজালি বন্দী করতে চাইছেন যার পবিত্রতা বা স্থায়িত্বের ওপর সে কোনো দিন বিশ্বাস স্থাপন করতেই শেখেনি। অনন্যা নিজের মনে বারবার প্রশ্ন তুলল, কেন সে বিয়ের পিঁড়িতে বসবে যখন সে একাই জীবনের সমস্ত ঝড় মোকাবিলা করতে অভ্যস্ত। কিন্তু আজকের এই সংকটটি কেবল তার আত্মমর্যাদার ছিল না, বরং তার অস্তিত্ব রক্ষার এক চরম মুহূর্ত ছিল। তার হাতে সময় ছিল অত্যন্ত সীমিত, এবং তার চারপাশে বিশ্বস্ত মানুষের অভাব ছিল তার চেয়েও প্রকট। পুরো দিনটা অনন্যার অজস্র ফোন কল আর আলোচনার মধ্যে দিয়ে অতিবাহিত হল। তার তথাকথিত বন্ধুবান্ধবেরা কোনো না কোনো অজুহাতে বিষয়টিকে এড়িয়ে যেতে চাইল, এবং আত্মীয়স্বজনেরা সাহায্যের বিনিময়ে নানা স্বার্থপর শর্ত জুড়ে দিল। আর যাদের সে দুঃসময়ের সঙ্গী বলে ভাবত, তারা হয় এই সংকটকে রসিকতা হিসেবে উড়িয়ে দিল, অথবা সন্তর্পণে নিজেদের সরিয়ে নিল। রাত ঘনিয়ে আসার সাথে সাথে অনন্যা এই রূঢ় সত্যটি উপলব্ধি করল যে তার কোনো আজীবনের জীবনসঙ্গীর প্রয়োজন নেই, তার শুধু আগামী ৪৮ ঘণ্টার জন্য একটি পরিচয়ের প্রয়োজন। এমন একজন মানুষ যে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন উত্থাপন করবে না, এবং এই মেকি আধিজাত্যের প্রদর্শনীতে তার সাথে অভিনয়ের বোঝা বইতে পারবে। দীর্ঘদিনের মানসিক ক্লান্তি আর চূড়ান্ত বিরক্তি থেকে তার মুখ দিয়ে অবশেষে সেই শব্দগুলো উচ্চারিত হল যা তার জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে যাচ্ছিল। আমার মাত্র ২ দিনের জন্য একজন স্বামী প্রয়োজন। শহরের অন্য প্রান্তে শিয়ালদহ স্টেশনের জরাজীর্ণ প্ল্যাটফর্মের বাইরে আকাশ প্রতিদিনের মতো মানুষের ফেলে দেওয়া জীর্ণ জুতো পালিশের কাজে ব্যস্ত ছিল। আকাশের জীবনে সকালের আগমন বা সন্ধ্যার বিদায়ে কোনো বিশেষ পার্থক্য ছিল না। তার প্রতিটি দিনের সূচনা এবং সমাপ্তি একই ধূসর পরিবেশে নিশ্চিত ছিল। তার সারাদিনের হাড়ভাঙা খাটুনিতে উপার্জিত অর্থ দিয়ে কোনো মতে অসুস্থ মায়ের জীবনদায়ী ওষুধ আর একবেলার আহার সংস্থান হতো। সে বহু আগেই রঙিন স্বপ্ন দেখা বিসর্জন দিয়েছিল, কারণ সে জানত যে অলীক স্বপ্ন ক্ষুধার্ত পেট ভরাতে পারে না। কিন্তু চরম অভাবের মধ্যেও একজন সৎ মানুষ হিসাবে নিজের মেরুদণ্ড সে সোজা রেখেছিল। যখন একটি কালো রঙের বিলাসবহুল দামি গাড়ি তার ঝুপড়ি দোকানের সামনে এসে ব্রেক কষল, আকাশ প্রথমে সেদিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন মনে করেনি। এরকম বিত্তবান মানুষ প্রতিদিন সেখানে আসত, তাকে ঘৃণা ভরে দেখত এবং কোনো কথা না বলে আবার চলেও যেত। কিন্তু এবারকার ঘটনা ছিল ভিন্ন। সেই গাড়ির চালক সরাসরি তার কাছে এসে কথা বলতে শুরু করল। প্রস্তাবটি ছিল অকল্পনীয় ও অদ্ভুত। মাত্র ২ দিনের জন্য অনন্যা রায়ের স্বামী হওয়ার অভিনয় করা। আকাশ প্রথমে বিস্ময়ে হেসে উঠল, তারপর তার মনে এক ধরনের ক্ষোভের সঞ্চার হল। কিন্তু যখন সে এই কাজের বিনিময়ে দেওয়া পারিশ্রমিকের পরিমাণ শুনল, তখন তার ভেতরের সমস্ত আদর্শ যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তার মুমূর্ষু মায়ের উন্নত চিকিৎসা আর নতুন জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল। দীর্ঘক্ষণ নিঃশব্দ থাকার পর সে কেন বা কিভাবে এই প্রশ্নটি আর তুলল না। সে শুধু মনে মনে ভাবল যে সম্ভবত নিষ্ঠুর জীবন তাকে প্রথমবারের মতো কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে।
সন্ধ্যাবেলা নাগাদ আকাশ সেই বিশাল অট্টালিকার ভেতরে দাঁড়িয়েছিল, যেখানকার তীব্র আলোকসজ্জা তার দুচোখকে ধাঁধিয়ে দিচ্ছিল। অনন্যা তাকে পর্যবেক্ষণ করল এবং কোনো রাগঢাক না করেই স্পষ্টভাবে জানিয়ে দিল যে এই তথাকথিত দাম্পত্য সম্পর্কটি কেবল আইনি নথিপত্রের পাতায় সীমাবদ্ধ থাকবে। আকাশ নীরবে তার প্রস্তাবে সম্মতি দিল, কারণ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে সে আবেগের প্রকৃত মূল্য জানত, এবং সে এটাও জানত যে নিঃস্ব মানুষের হারানোর মতো কোনো অহংকার থাকে না। কিন্তু তারা দুজনের কেউই তখন কল্পনা করতে পারেনি যে এই 2 দিনের সংক্ষিপ্ত চুক্তিটি তাদের হৃদয়ের গভীরে সুপ্ত থাকা প্রচ্ছন্ন মনুষ্যত্বকে প্রবলভাবে জাগিয়ে তুলবে এবং তাদের প্রত্যেকের জীবন দর্শন ও বেঁচে থাকার দৃষ্টিভঙ্গিকে চিরকালের জন্য পরিবর্তিত করে দেবে। বিয়ের লগ্ন বা সময় নির্ধারণ করা ছিল কেবল একটি বাধ্যতামূলক আনুষ্ঠানিকতা মাত্র, কারণ এই কৃত্রিম সম্পর্কের মধ্যে কোনো আনন্দ বা নতুন জীবনের প্রতীক্ষা ছিল না। অনন্যা কেবল তার ব্যক্তিগত আইনজীবী আর একজন পুরোহিতকে সেখানে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল। সেখানে না ছিল কোনো বাজনার আয়োজন, না ছিল বরযাত্রীর উল্লাস, আর না ছিল আত্মীয়দের কোনো ভিড়। তবুও যখন কলকাতার সবথেকে ধনকুবের কন্যার বিবাহের খবর শহরের বাতাসে ছড়িয়ে পড়ল, তখন চাঞ্চল্যকর সংবাদগুলো নিজস্ব পথ তৈরি করে নিতে দেরি করল না। অনন্যা খুব ভালোভাবেই জানত যে তাকে লোক দেখানো এই নাটকের চরম অভিনয় করে যেতে হবে, কারণ বর্তমান সমাজ বাস্তবতার চেয়ে বাহ্যিক আড়ম্বরকে বেশি প্রাধান্য দিতে পছন্দ করে। আকাশকে নতুন দামি পোশাকে সজ্জিত করা হলো, তার অবিন্যস্ত চুলগুলো সুন্দর করে ছাঁটা হলো এবং তাকে কিছু পূর্বনির্ধারিত বাক্য মুখস্থ করানো হলো, যাতে ভবিষ্যতে কোনো আইনি বা সামাজিক প্রশ্ন উত্থাপিত না হয়। আকাশ এই সব কিছু নিঃশব্দে সহ্য করে গেল, ঠিক যেমনটা সে অভাবের সংসারে মুখ বুজে সহ্য করে আসছিল। বিবাহের অনুষ্ঠানটি অত্যন্ত আড়ম্বরহীনভাবে সম্পন্ন হলেও সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ সেই সাধারণ মুহূর্তগুলোকেও ঘিরে ফেলল। যখন সংবাদকর্মীরা নানা কৌতূহলী প্রশ্ন করতে শুরু করল, অনন্যা এক মুহূর্তের জন্য শিউরে উঠেছিল, এই ভেবে যে পাছে আকাশ সত্যটা ফাঁস করে না দেয় বা এমন কিছু না বলে দেয় যাতে এই গোপন চুক্তিটি নষ্ট হয়। কিন্তু আকাশ যে ধৈর্য এবং গাম্ভীর্যের সাথে নিজের শব্দগুলো প্রয়োগ করল, তা নিমেষেই উপস্থিত সকলকে স্তব্ধ করে দিল। সে দৃঢ় কণ্ঠে জানাল যে সে কোনো বৈভব বা সামাজিক মর্যাদার লোভে নয়, বরং কেবল মানুষ হওয়ার খাতিরে এই সম্পর্কের মর্যাদা রক্ষা করতে পাশে দাঁড়িয়েছে। তার সরল উচ্চারণে কোনো চাতুর্যের লেশ মাত্র ছিল না, যার ফলে তার কথাগুলো সরাসরি মানুষের হৃদয়ে গিয়ে কড়া নাড়ল। অনন্যা প্রথমবার অন্তরের গহীন থেকে অনুভব করল যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটির সামাজিক অবস্থান হয়তো নিম্ন হতে পারে, কিন্তু তার চারিত্রিক উচ্চতা আর চিন্তাধারা অনন্যার পরিচিত সমাজের যে কারোর তুলনায় অনেক বেশি মহৎ। বিবাহের পর সেই বিশাল বাড়িতে ফেরার সময় দুজনেই এক অদ্ভুত অস্বস্তিকর নীরবতার মধ্যে ছিল। অনন্যা নিজের ল্যাপটপের ভার্চুয়াল দুনিয়ায় হারিয়ে গেল এবং আকাশ ড্রয়িং রুমের সোফার এক প্রান্তে গুটিসুটি মেরে বসে রইল, যেন সে সম্পূর্ণ ভিন্ন কোনো গ্রহের প্রাণীর আবাসে পদার্পণ করেছে। তার কোনো জিনিস স্পর্শ করতেও আতঙ্ক হচ্ছিল, কারণ সে জানত এই বিশাল বৈভবে তার কোনো অংশীদারিত্ব নেই। যখন অনন্যা তাকে বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করল, সে অত্যন্ত বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করল। দীর্ঘ সংগ্রামের জীবনে তার বিশ্রামের কোনো অবকাশ ছিল না, সেখানে ছিল কেবল লড়াই করে বেঁচে থাকার অঙ্গীকার। সেই বিষণ্ণ রাতে তারা দুজনে একই ছাদের তলায় অবস্থান করলেও তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল কয়েক যোজন মাইলের সমান, এবং তাদের মাঝে এক অদৃশ্য হিমশীতল প্রাচীর দাঁড়িয়েছিল। পরের দিন সকাল হতেই অনন্যার কিছু উচ্চবিত্ত বান্ধবী আর পরিচিত মহিলারা দেখা করতে এলো। তাদের কৌতূহলী প্রশ্নের আড়ালে শুভকামনার চেয়ে তদন্তের ভাব ছিল অনেক বেশি প্রবল। তারা আকাশকে এমন এক অদ্ভুত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল, যেন সে কোনো জড় বস্তু বা বৈজ্ঞানিক গবেষণার নতুন কোনো নমুনা। কেউ তার পোশাকের রুচি নিয়ে উপহাস করল, আবার কেউ তার অতীত পেশা নিয়ে কটাক্ষ করতে ছাড়ল না। আকাশ নিভৃতেই সব অপবাদ আর অপমান হজম করল। সে এটা খুব ভালো জানত যে কোনো প্রতিবাদ করলেই তার ভাগ্যের লিখন বা সামাজিক পরিচয় বদলে যাবে না।
কিন্তু অভাবনীয়ভাবে যখন অনন্যা প্রথমবার আকাশের হয়ে সবার সামনে কথা বলল এবং অত্যন্ত জোরালোভাবে জানাল যে আকাশ তার বৈধ স্বামী এবং তার সম্মানই অনন্যার সম্মান, তখন আকাশের অন্তরাত্মা প্রবলভাবে আন্দোলিত হল। সে তার জীবনে প্রথমবার নিজের অধিকারের পক্ষে কারোর সুদৃঢ় কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। রাতে ডিনার করার সময় তাদের আলাপচারিতা অনাকাঙ্ক্ষিতভাবে ব্যক্তিগত স্তরে পৌঁছে গেল। অনন্যা তার কঠোর জীবনের লড়াই সম্পর্কে জানতে চাইল এবং আকাশ কোনো অলঙ্কারের প্রয়োগ ছাড়াই তার জীবনের নগ্ন সত্যটা সামনে তুলে ধরল। সে বলল যে তার জীবনে কখনো পছন্দ করার মতো একাধিক পথ ছিল না, ছিল কেবল বেঁচে থাকার অমোঘ প্রয়োজন। সে আরও যুক্ত করল যে একজন দরিদ্র মানুষের সবথেকে বড় যুদ্ধটি পেটের ক্ষুধার জন্য নয়, বরং সমাজের তির্যক নজরের বিরুদ্ধে। কারণ এই বৈষম্যমূলক সমাজ গরিব মানুষকে মানুষ হিসেবে গণ্য করার আগেই তাকে তুচ্ছ বলে ধরে নেয়। অনন্যা নিথর হয়ে আকাশের কথাগুলো শুনছিল। সে স্পষ্টভাবে বুঝতে পারছিল যে তার নিজের এতদিনের তথাকথিত স্বাধীনতা আর স্বাচ্ছন্দ্য আসলে কেবল বিপুল অর্থের উপর দাঁড়িয়ে থাকা এক সোনার খাঁচা মাত্র। সেই রাতভর অনন্যার চোখে ঘুম এলো না। তার মনে হচ্ছিল এই গত ৪৮ ঘণ্টা কেবল কোনো আইনি শর্তপূরণ ছিল না, বরং তার নিজের মনুষ্যত্বের এক চরম পরীক্ষা ছিল। সে সমাজকে যে উপরিতল থেকে দেখে অভ্যস্ত ছিল, তার ভেতরের বীভৎস রূপটি আকাশের মাধ্যমে ধীরে ধীরে তার সামনে উন্মোচিত হচ্ছিল। অন্যদিকে আকাশও বিছানায় ছটফট করছিল। তার অবচেতন মনে এই ভয়টা জন্ম নিতে শুরু করেছিল যে এই ক্ষণিকের সম্পর্ক তাকে যেন এমন কোনো মায়ার বাঁধনে না জড়ায় যা পূরণ করা ভবিষ্যতে অসম্ভব হয়ে দাঁড়াবে। তারা কেউই জানত না যে আগামীর প্রভাত তাদের এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসার পর তারা আর কেউই আগের মতো থাকতে পারবে না। পরের দিন সূর্যোদয়ের সাথে সাথেই অনন্যা প্রস্তুত হয়ে গিয়েছিল। তার অবয়বে সেই চেনা আত্মবিশ্বাস বজায় থাকলেও দৃষ্টির কোণে এক চাপা অস্থিরতা বিদ্যমান ছিল। নাস্তার টেবিলে বসে সে আকাশকে প্রস্তাব দিল যে আজ সে আকাশের জগৎটাকে নিজের চোখে প্রত্যক্ষ করতে চায়। আকাশ এক মুহূর্তের জন্য স্থির দৃষ্টিতে অনন্যার দিকে তাকাল, যেন সে বোঝার চেষ্টা করছিল এটা কেবল ধনীদের কোনো ক্ষণস্থায়ী শখ নাকি প্রকৃত আগ্রহ। তারপর বিনা বাক্য ব্যয়ে সে রাজি হয়ে গেল। তাদের গাড়িটি শহরের সেই রাজপথ দিয়ে ছুটে চলল যেখানকার জানলার কাঁচের আবরণে বাইরের ধুলোবালি আর আর্তনাদ কিছুই পৌঁছতে পারে না। কিন্তু যখনই গাড়িটি মূল শহর ছেড়ে সংকীর্ণ গলির ভেতরে প্রবেশ করল, অনন্যার জানলার ওপারের দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেল। বহুতল অট্টালিকার পরিবর্তে জরাজীর্ণ টিনের চাল, রঙিন বিজ্ঞাপনের বদলে বিবর্ণ পোস্টার আর সুপ্রশস্ত পথের বদলে কাদামাখা গলি তার নজরে আসতে শুরু করল। ড্রাইভারটি গাড়ি থামিয়ে ইতস্তত করে বলল যে এই এলাকাটি তাদের মতো মানুষের জন্য নিরাপদ নয়। অনন্যা অত্যন্ত শান্ত স্বরে তাকে সেখানেই অপেক্ষা করার নির্দেশ দিল এবং নিজে গাড়ি থেকে নেমে পড়ল। আকাশ সামনে এগিয়ে চলল আর অনন্যা তার পদচিহ্ন অনুসরণ করে পেছনে পেছনে চলতে শুরু করল। আশেপাশের দরিদ্র মানুষগুলো আকাশকে খুব ভালোভাবে চিনত। কেউ তাকে নাম ধরে সাদরে সম্বোধন করছিল, আবার কেউ তার কুশল সংবাদ নিচ্ছিল। অনন্যা গভীর বিস্ময়ে লক্ষ্য করল যে যাকে গতকাল শহরের তথাকথিত আভিজাত্যপূর্ণ সমাজ অবজ্ঞার দৃষ্টিতে বিদ্ধ করছিল, এখানে সে প্রত্যেকের অত্যন্ত আপনজন। সে ধীরে ধীরে বুঝতে পারল যে আভিজাত্যের প্রকৃত পরিচয় কেবল ব্যাংক ব্যালেন্সের অঙ্কে থাকে না, বরং তার হৃদয়ের গভীরতায় আর পারস্পরিক ভালোবাসার মধ্যে নিহিত থাকে। আকাশ তাকে একটি অত্যন্ত জীর্ণ ঘরের ভেতর নিয়ে গেল, যা ছিল মূলত একটি ছোট ঝুপড়ি। ঘরের ভেতর তার মা একখানা পুরনো চারপাইয়ের ওপর রোগাগ্রস্ত অবস্থায় শুয়েছিলেন। বার্ধক্য আর দীর্ঘদিনের অসুখ তাকে জীর্ণ করে দিলেও তার চোখের মায়াময় উজ্জ্বলতা তখনও অম্লান ছিল। আকাশ যখন অনন্যার পরিচয় দিল, সেই বৃদ্ধা তাকে অত্যন্ত স্নেহের সাথে মা বলে কাছে ডাকল। সেই একটি পবিত্র ডাক অনন্যার ভেতরকার সমস্ত কঠোরতাকে চুরমার করে দিল। সে সশ্রদ্ধ হয়ে নিচু হয়ে সেই বৃদ্ধার ধুলোমাখা চরণ স্পর্শ করল। সেই ক্ষণে তাকে কোনো অহংকারী কোটিপতি কন্যা বলে মনে হচ্ছিল না। সে ছিল কেবল এক কোমল হৃদয় নারী, যে জীবনের প্রথম কোনো অকৃত্রিম সম্পর্কের কোমলতা অনুভব করতে পারছিল। বাইরে বেরিয়ে আসার পর অনন্যা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আকাশের মায়ের চিকিৎসার কথা জানতে চাইল। আকাশ কোনো অভিযোগ বা অনুযোগ ছাড়াই অত্যন্ত শান্তভাবে কেবল একটি ধ্রুব সত্য উচ্চারণ করল, ম্যাডাম, চিকিৎসার আগে মানুষের পেট ভরাটা বেশি জরুরি। এই গভীর অর্থবহ বাক্যটি অনন্যার মস্তিষ্ক আর হৃদয়ে স্থায়ীভাবে বিধে রইল। সেই প্রথম উপলব্ধি করল যে তার জীবনের সমস্যাগুলো আকাশের অস্তিত্বের সংকটের তুলনায় কতই না তুচ্ছ।
এবং তার এতদিনের অভিযোগগুলো ছিল কতটা গুরুত্বহীন। ঠিক সেই মুহূর্তে বস্তির মধ্যে প্রবল চাঞ্চল্য আর কান্নার সুর ছড়িয়ে পড়ল। কিছু সরকারি গাড়ি আর শক্তিশালী বুলডোজার সেখানে এসে হাজির হল। আকাশ বিমর্ষ হয়ে পড়ল, কারণ সে জানত এই দৃশ্যের পরিণতি কী হতে পারে। প্রশাসনিক কর্মকর্তারা জানালেন যে এই বসতিটি অবৈধ এবং আজই এই সমস্ত ঝোপড়ি গুড়িয়ে দেওয়া হবে। আকাশ হাত জোর করে তাদের কাছে কিছু সময় ভিক্ষা চাইল, কিন্তু তার ছেঁড়া পোশাক আর বিদীর্ণ চেহারা দেখে সেই কঠোর কর্মকর্তাদের হৃদয় এতটুকুও গলে গেল না। অনন্যা বীর বিক্রমের সামনে এগিয়ে এল এবং নিজের পারিবারিক পদবি ও পরিচয় তুলে ধরল। এক লহমায় সমগ্র পরিস্থিতির মোড় ঘুরে গেল। বেশ কয়েকটি প্রভাবশালী জায়গায় ফোন করা হলো, প্রশাসনিক নির্দেশ পরিবর্তিত হল এবং বুলডোজারগুলো থেমে গেল। কিন্তু সেই অসহায় মানুষগুলোর মুখে স্বস্তির চেয়ে আশঙ্কার ছাপ ছিল অনেক বেশি প্রগাঢ়, কারণ তারা খুব ভালো করেই জানত যে এটি কোনো স্থায়ী সমাধান নয়, সাময়িক এক স্বস্তি মাত্র। সেই বিকেলে ফেরার পথে অনন্যা ছিল সম্পূর্ণ নির্বাক। তার মনে হচ্ছিল সে আজ কেবল একটি ঘিঞ্জি বস্তি পরিদর্শন করেনি, বরং নিজের সমাজের সেই কদর্য চেহারাটি প্রত্যক্ষ করেছে যা সে এতকাল সযত্নে এড়িয়ে চলেছিল। আকাশ তাকে লক্ষ্য করে খুব মৃদুস্বরে বলল, আপনি প্রথম কোনো বিত্তবান মানুষ যাকে আমাদের এই নরককুণ্ডে এসে চোখের জল ফেলতে দেখলাম। অনন্যা কোনো উত্তর দিল না, কিন্তু সেই সন্ধিক্ষণে তার মনে হল যে 2 দিনের এই চুক্তিটি এখন আর কেবল কোনো যান্ত্রিক শর্ত নেই, তার হৃদয়ের অতলে বড় কোনো রূপান্তর ঘটে গেছে এবং সম্ভবত আকাশের ভেতরেও একই আলোড়ন সৃষ্টি হয়েছিল। বস্তি থেকে ফিরে আসার পর অনন্যা ভেবেছিল যে হয়তো সব গোলমাল এবার শান্ত হয়ে যাবে, কিন্তু আসল সামাজিক প্রহসনটি কলকাতার অভিজাত মহলে তার জন্য অপেক্ষা করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল যে কোটিপতি অনন্যা রায়ের স্বামী কোনো রূপলী পর্দার নায়ক নয়, বরং শিয়ালদহ স্টেশনের এক সাধারণ জুতো পালিশওয়ালা। নিমেষেই অজস্র তথাকথিত সমাজকর্মী আর বুদ্ধিজীবী সমালোচনার ঝড় তুললেন। কেউ শ্লেষ মিশিয়ে লিখল, টাকা রাজব খেলা। কেউ বা বিদ্রুপ করে বলল, এটি কেবল প্রচারের নতুন এক কৌশল মাত্র। এমনকি কেউ কেউ চরম অবজ্ঞার সাথে লিখল, এবার কি রাস্তার লোকও রাজত্ব করবে? আকাশ এসব কুৎসা পড়তে না পারলেও তার দৈনন্দিন জীবনে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠল, কারণ মানুষ এখন তাকে দেখলে সমবেদনার পরিবর্তে বিদ্রুপের হাসি আর ঘৃণা ভরে তাকাতে শুরু করল। এক বিষণ্ণ সন্ধ্যায় অনন্যা তার রাজকীয় ড্রয়িং রুমের গালিচায় বসেছিল এবং আকাশ জানলার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার আকাশের দিকে চেয়েছিল। বাইরের পৃথিবীটা ছিল ঠিক আগের মতোই গতিশীল ও নির্লিপ্ত। অনন্যা আচমকা প্রশ্ন করল, আকাশ, যদি এই লোক দেখানো অভিনয়ের বদলে আমি সত্যিই তোমার স্ত্রী হতাম, তবে তুমি আমার সাথে কেমন আচরণ করতে? আকাশ পিছন ফিরে না তাকিয়েই ধীর স্থির কণ্ঠে বলল, তাহলে সম্ভবত আপনাকে সতর্ক করে দিয়ে বলতাম যে এই বিলাসবহুল মার্বেলের মেঝেগুলো বড্ড পিচ্ছিল হয়, একটু সাবধানে পা ফেলবেন। অনন্যা প্রথমবার প্রাণ খুলে হেসে উঠল। এই প্রথম কেউ কোনো ভয় বা সংকোচ ছাড়াই তার সাথে স্বাভাবিক রসিকতা করতে পেরেছে। ঠিক সেই মুহূর্তেই অনন্যার এক দাম্ভিক তুতোবোন ঘরে প্রবেশ করল এবং আকাশকে নিচ থেকে উপর পর্যন্ত অত্যন্ত তাচ্ছিল্যের সাথে দেখে অনন্যাকে উদ্দেশ্য করে বলল, দিদি, এই বস্তির লোকটি কি তোমার নতুন গাড়ি চালক? আকাশ সাথে সাথে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রত্যুত্তর দিল, না দিদিমণি, চালক তো কেবল যান্ত্রিক গাড়ি চালায়, আমি তো এখন ভাগ্য চালনা করছি। সেই উত্তরে ঘরে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো এবং তারপর অনন্যা প্রবল হাসিতে ফেটে পড়ল। সেই আত্মীয়টি বুঝতেই পারল না এটি কি আকাশের সপ্রতিভ রসিকতা ছিল নাকি কোনো তীক্ষ্ণ কটাক্ষ। রাতের ডিনার টেবিলে আকাশ প্রথমবার তার হৃদয়ের কথাগুলো নিঃসংকোচে ব্যক্ত করল। সে বলল, ম্যাডাম, নিঃস্ব হওয়ার একটি অকল্পনীয় সুবিধে আছে। অনন্যা অবাক হয়ে তার রহস্যময় কথার অর্থ জানতে চাইল। আকাশ শান্ত গলায় বলল, আমাদের প্রত্যাশা করার মতো কিছু থাকে না, তাই আমাদের হৃদয় ভেঙে যাওয়ার কোনো আর্থিক বা মানসিক খরচ বহন করতে হয় না। অনন্যা দীর্ঘশ্বাস ফেলে সম্মতি দিয়ে বলল, আর বিত্তবানদের সবথেকে বড় ট্র্যাজেডি হল সবকিছু পাওয়ার পরেও এক অজানা হারানোর আতঙ্ক তাদের ছায়ার মতো তাড়া করে বেড়ায়। তারা দুজনেই হাসল, কিন্তু সেই হাসির নেপথ্যে এক নিষ্ঠুর সত্য লুকানো ছিল। পরের দিন সকালে প্রতিটি খবরের কাগজের প্রথম পাতায় বড় করে শিরোনাম ছাপা হল,
কোটিপতি কন্যার রহস্যময় বিবাহ, রাতারাতি তারকা হয়ে উঠলেন এক সামান্য মেহনতি মানুষ। আকাশ সেই খবরের কাগজ দেখে কৌতুক করে বলল, ম্যাডাম, এখন তো আমার জুতো পালিশের চেয়ে আমার ছবি অনেক বেশি দরে বিক্রি হবে। অনন্যা মৃদু হেসে উত্তর দিল, চিন্তা করবেন না আকাশ, আপনি তারকা হলেও আমার কাছে আপনি সেই সাধারণ মানুষটিই থাকবেন। কিন্তু এই হাসাহাসির অন্তরালে এক ধ্রুব সত্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। তারা দুজনেই অন্তরের অন্তঃস্থলে অনুভব করতে শুরু করেছিল যে এই সম্পর্কটি এখন আর কেবল 2 দিনের কোনো আইনি সওদা নেই। এখন লড়াইটা সমাজের বিরুদ্ধে ছিল না, লড়াইটা ছিল নিজেদের বিবেকের সাথে। প্রশ্নটা এটা ছিল না যে বাইরের পৃথিবী কি বলবে, বরং প্রশ্নটা ছিল যখন এই 48 ঘন্টা শেষ হবে তখন তারা নিজেদের মুখোমুখি হয়ে কি উত্তর দেবে। সেই নির্ধারিত 2 দিন পূর্ণ হতে এখন আর মাত্র কয়েক ঘন্টা অবশিষ্ট ছিল। কলকাতা শহর তার চিরাচরিত ব্যস্ততায় মশগুল থাকলেও অনন্যার প্রাসাদে এক দম বন্ধ করা অস্থিরতা বিরাজ করছিল। আইনজীবীর নিশ্চিতকরণ ফোন চলে এসেছিল এবং পিতার উইলের সমস্ত কঠোর শর্ত যথাযথভাবে পূরণ হয়েছে এবং অনন্যা এখন বৈধভাবে সমস্ত সম্পত্তির মালিক। এটি তো ছিল এই কৃত্রিম বিবাহের একমাত্র মূল উদ্দেশ্য। 2 দিনের এক নামধারী স্বামী, 2 দিনের সাজানো নাটক এবং তারপর সবকিছু চুকিয়ে বুকিয়ে যাওয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল যে সবকিছু চুকিয়ে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা এখন অনন্যার মনের কোণেও অবশিষ্ট ছিল না। আকাশ তার সেই পুরনো ছেঁড়া ব্যাগটিতে নিজের অল্প কয়েকটি বস্ত্র গুছিয়ে নিচ্ছিল, সেই ব্যাগ যা তার জীবনের একমাত্র সঞ্চয় ছিল। বেশি কিছু গুছিয়ে নেওয়ার অবকাশ ছিল না, কারণ নিষ্ঠুর জীবন তাকে কখনো অপ্রয়োজনীয় কিছু সংগ্রহ করার সুযোগ বা শিক্ষা দেয়নি। অনন্যা ধীর পায়ে আকাশের ঘরে প্রবেশ করে অস্ফুট স্বরে বলল, আপনি কি চলে যাচ্ছেন? আকাশ অমলিন হাসি মুখে নিয়ে বলল, ম্যাডাম, এই 2 দিনের চুক্তির মেয়াদ তো ফুরিয়ে গেছে, কাজের সময়ও শেষ। অনন্যা কিছুটা শ্লেষের সাথে বলল, ও তাহলে তো আপনি এখন আবার সেই বেকার হয়ে পড়বেন। আকাশ প্রাণ খুলে হেসে উত্তর দিল, না ম্যাডাম, পরিশ্রমী মানুষ কখনো বেকার থাকে না, তারা কেবল বেঁচে থাকার কর্মস্থল পরিবর্তন করে। তাদের দুজনের হাসির শব্দ থাকলেও তা ছিল অত্যন্ত ভারী ও বিষাদগ্রস্ত। ঠিক সেই মুহূর্তেই প্রাসাদের ফটকের বাইরে এক হট্টগোল শুরু হল। মিডিয়ার কর্মীরা আবার সেখানে হামলা চালিয়েছে। তাদের সেই চেনা প্রশ্ন, এই বিবাহ কি কেবল একটি প্রহসন ছিল? স্বামীকে কি মোটা অঙ্কের উৎকোচ দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, নাকি গরিব মানুষ আবার তার পুরনো গণ্ডিতেই ফিরে যাচ্ছে? আকাশ বিরক্ত হয়ে টেলিভিশন সেটটি বন্ধ করে দিল এবং অনন্যাকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, এদের সাথে বৃথা তর্কে লিপ্ত হবেন না। এরা সেই সমস্ত লোক যারা অন্যের ব্যক্তিগত ট্র্যাজেডিকে সবথেকে চড়া দামে বাজারে বিক্রি করে মুনাফা লোটে। অনন্যা পাথরের মূর্তির মতো দীর্ঘক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ এক অদ্ভুত গাম্ভীর্য নিয়ে বলল, আকাশ, যদি আমি এই আড়ম্বরপূর্ণ জীবনের সবকিছু ত্যাগ করি তবে? আকাশ বিস্ময়াবিষ্ট হয়ে অনন্যার দিকে চাইল এবং বলল, সবকিছু ত্যাগ করার অর্থ? অনন্যা ধীর স্থির কণ্ঠে জানাল, এই বিপুল সম্পদ, এই সামাজিক খ্যাতি আর এই মেকি আভিজাত্য, সবকিছু। আকাশ এক বিষাদ মাখা হাসিতে উত্তর দিল, ম্যাডাম, এমন হঠকারী সিদ্ধান্ত নেবেন না, নচেত সমাজ দোষারোপ করে বলবে যে ওই সামান্য বস্তির লোকটাই আজ এই রাজকন্যাকে পথের ভিখারি করে ছাড়ল। কিন্তু সেই বিকেলে অনন্যা তাই করে দেখালো যা সমগ্র কলকাতা শহর বা তার পরিচিত সমাজ কল্পনাও করতে পারেনি। সে বিশাল এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রকাশ্য দিবালকে ঘোষণা করল যে সেই তার পৈতৃক সম্পত্তির সিংহভাগ একটি নতুন সামাজিক কল্যাণ ট্রাস্টের হাতে তুলে দিচ্ছে, যার প্রধান কাজ হবে শহরের প্রতিটি বস্তি উচ্ছেদ বন্ধ করে সেখানে স্থায়ী ঘর নির্মাণ করা, হতদরিদ্র শিশুদের জন্য আন্তর্জাতিক মানের বিদ্যালয় এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে উন্নত চিকিৎসার হাসপাতাল গড়ে তোলা। উপস্থিত সাংবাদিকরা বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে রইল। একজন অতি সাহসী হয়ে প্রশ্ন ছড়ে দিল, এত কিছু করার বিনিময়ে আপনি ব্যক্তিগতভাবে কি লাভ করলেন? অনন্যা এক স্বর্গীয় হাসি হেসে জানাল, আমি 2 দিনের জন্য একজন স্বামী পেয়েছিলাম, যে আমাকে আজীবনের জন্য প্রকৃত মনুষ্যত্বের পাঠ দিয়ে গেছে। এর ঠিক 1 সপ্তাহ পর আকাশ তার সেই পরিচিত শিয়ালদহ স্টেশনের বাইরের পুরনো জায়গায় বসে একাগ্র মনে জুতো পালিশ করছিল। ঠিক তখনই সেখানে একটি সরকারি কনভয় এসে থামল।
সেখানকার বাসিন্দারা আতঙ্কে দিগ্বিদ জ্ঞান শূন্য হয়ে পড়ল। কিন্তু এবার সরকারি কর্মকর্তারা কোনো উচ্ছেদ পরোয়ানা নিয়ে আসেননি, বরং তাদের হাতে ছিল আইনি নথিপত্র। সেই পুরো বস্তি এলাকাটিকে বৈধ ঘোষণা করার সরকারি আদেশপত্র হাতে তারা হাজির হয়েছিলেন। সেখানে বিদ্যুৎ সংযোগ, পরিশ্রুত পানীয় জল এবং স্থায়ী স্কুল নির্মাণের জন্য বিশাল অঙ্কের ফান্ড মঞ্জুর হয়েছে। অসহায় মানুষগুলো বুঝতেই পারছিল না এই অভাবনীয় অলৌকিক ঘটনাটি কিভাবে সম্ভব হলো। ঠিক সেই সময় জনসমুদ্রের আড়াল থেকে অনন্যা রায় অত্যন্ত সাধারণ এক সুতির শাড়ি পরে সপ্রতিভ ভঙ্গিতে বেরিয়ে এলো। এবার তার সাথে কোনো দেহরক্ষীর বাহিনী ছিল না, ছিল কেবল চোখের নির্মল সারল্য। আকাশ হতভম্ব হয়ে আকাশের দিকে চেয়ে বলল, ম্যাডাম, আপনি আবার এই নরককুণ্ডে কেন ফিরে এলেন? অনন্যা এক অমলিন হাসিতে উত্তর দিল, এবার আমি কোনো সাময়িক অতিথি হিসাবে আসেনি আকাশ, এবার আমি তোমাদের আজীবনের প্রতিবেশী হয়ে থাকতে এসেছি। সমগ্র এলাকাবাসীর সামনে অনন্যা অত্যন্ত বিনয় আর সাহসের সাথে আকাশকে একটি চিরন্তন প্রশ্ন করল, আকাশ, তুমি কি এখনও কেবল দুদিনের স্বামী হয়েই থেকে যেতে চাও? আকাশ সজল চোখে হাসি মুখে জবাব দিল, ম্যাডাম, দুদিনের সেই চুক্তির মেয়াদ তো অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে। এখন যদি পুনরায় সম্পর্কের বাঁধনে জড়াতে হয়, তবে তা কেবল ইহকালের জন্য নয়, পরকালের জন্যও হতে হবে। সমবেত জনতা প্রথমে এই দৃশ্য দেখে বিস্ময়ে হাসলেও তারপর এক পবিত্র নীরবতা তাদের গ্রাস করল। এর কয়েক মাস পর কোনো ক্যামেরার ঝলকানি বা সমাজের উচ্চবিত্তদের শোরগোল ছাড়াই এক অতি সাধারণ মন্দিরে তাদের বিবাহ সম্পন্ন হল। সেই পবিত্র বন্ধনে কোনো কোটিপতির আভিজাত্য ছিল না, ছিল না কোনো অভাবী শ্রমিকের হীনমন্যতা। সেখানে ছিল কেবল দুটি নিখাত মানুষের মহামিলন। লোকমুখে আজও প্রচলিত আছে যে সেই দিন কলকাতার বুক চিরে সমাজ প্রথমবার এই ধ্রুব সত্যটি উপলব্ধি করতে পেরেছিল যে দাম্পত্য সম্পর্ক কোনো ব্যাংক ব্যালেন্সের ওপর নির্ভর করে টেকে না, বরং তা টেকে পারস্পরিক শ্রদ্ধাবোধ আর প্রকৃত মনুষ্যত্বের ওপর। আজও যখনই শহরের কেউ প্রশ্ন তোলে যে মনুষ্যত্ব কি আজও মৃতপ্রায় পৃথিবীর কোথাও বেঁচে আছে, তখন মানুষ পরম তৃপ্তিতেই অমর কাহিনীটির উদাহরণ দেয় এবং বলে যে হ্যাঁ, এক সাহসী মেয়ে মাত্র দুদিনের জন্য একজন স্বামী চেয়েছিল এবং সমগ্র পৃথিবীকে এক শাশ্বত জীবনের পরম শিক্ষা দিয়ে গিয়েছে।